মোহাম্মদ মোহাম্মদ কি নাম? মোহাম্মদ আল মামুন ভাই। ওয়েটিং রুম। আচ্ছা, এবার সাউন্ড ঠিক আছে তো? জি স্যার। ইংলিশ সেন্টেন্সের কয়েকটি মৌলিক স্ট্রাকচার। ইংলিশ SENTENC সেন্টেন্স এর কয়েকটি মৌলিক স্ট্রাকচার। কয়েকটি মৌলিক স্ট্রাকচার। তারপরে লিখো। স্যার ভিডিওটা বন্ধ হয়ে গেছে। স্যার আপনার ক্যামেরা অফ হয়ে গেছে। আমি ওটা ইয়ে করতে দেওয়ার কারণ। দুই নম্বরে হলো সাবজেক্ট অবজেক্ট অ্যাডভার্বিয়াল এবং কমপ্লিমেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা। সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে সুস্পষ্ট ধারণা। স্পষ্ট ধারণা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ও ক্লজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণা। কারক সম্পর্কে সুস্পষ্ট ধারণা। সুস্পষ্ট ধারণা। ইংলিশ স্ট্রাকচারের সাথে বাংলা কারকের সমন্বয়। ইংলিশ স্ট্রাকচার STRUCTUR স্ট্রাকচার এর সাথে বাংলা কারকের সমন্বয়। ইংলিশ স্ট্রাকচারের সাথে বাংলা কারকের সমন্বয়। একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, এই হলো আমাদের আলোচ্য বিষয়। করে শোনো, রেকর্ডিং দাও। Some basic structures of English grammar যা পড়া হবে। ইংলিশ সেন্টেন্সের কয়েকটি মৌলিক স্ট্রাকচার, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে সুস্পষ্ট ধারণা। কে পড়তেছো? স্যার আমি আশফিকা আঁকি পড়ছি। দাঁড়ান, আমি তো বলছি রেকর্ডিংটাকে চালু হোক। আচ্ছা স্যার, রেকর্ডিং তো চালু করা স্যার। রেকর্ডিং দেয়া আছে? স্যার রেকর্ডিং চলছে। হ্যাঁ বলো। Some basic structures of English grammar. Step 41 to 45 যা পড়া হবে। ইংলিশ সেন্টেন্সের কয়েকটি মৌলিক স্ট্রাকচার, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে সুস্পষ্ট ধারণা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে প্রাথমিক ধারণা। কারক সম্পর্কে সুস্পষ্ট ধারণা। ইংলিশ স্ট্রাকচারের সাথে বাংলা কারকের সমন্বয়। স্টেপ 41। দেখো, স্টেপ 41 এর প্রাথমিক কথা। প্রাথমিক কথা। প্রাথমিক কথা। স্টেপ 41।
লিখো প্রাথমিক কথা। প্রাথমিক কথাতে কি নিয়ে আসবা? নিয়ে আসো নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। নিচের উদাহরণ গুলো লক্ষ্য করি। ফাইভ 503 he is a student. He reads a book. He is a student. He reads a book. আর একটা বললাম he goes to school. He goes to school. Okay. এইখানে আমাদের যে দেশের সমস্যা, আমরা এই সবগুলাকে অবজেক্ট বলতে আমাদের দেশের স্টুডেন্টরা এগুলাকে অবজেক্ট মনে করে। বুঝছো কিনা বিষয়টা? অর্থাৎ এগুলোকে অনেকে কি মনে করে, এগুলোকে স্টুডেন্টরা অবজেক্ট বলে ফেলে। লেখা রাখো, এগুলোকে আমাদের দেশের স্টুডেন্টরা এগুলোকে স্টুডেন্টরা একসাথে অবজেক্ট বলে ফেলে। একসাথে অবজেক্ট বলে ফেলে। এটি একটি মারাত্মক ভ্রান্ত ধারণা। ভ্রান্ত ধারণা। স্যার নিচের অংশটুকু দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করতেছি। একটু দাঁড়াও, পজ দাও তো, একটু পজ দাও। He's a student, he reads a book, he goes to school. মুখস্থ বলে ফেলে যা আছে সামনে অবজেক্ট, এক ভয়াবহ বিষয়। তাহলে অতএব আমরা জেনে রাখলাম এটার নাম হলো কমপ্লিমেন্ট, এটার নাম হলো অবজেক্ট, আর এটার নাম হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল। এখন আমরা কি জানবো? লিখো অতএব। আচ্ছা লেখা শেষ হয়েছে এটা? এগুলাকে আমরা একসাথে অবজেক্ট বলবো না, জি স্যার। এটাকে বলবো যে তাহলে অতএব কি দাঁড়ালো? অতএব একটি ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো, ঠিক আছে? অতএব একটি ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো, একটি ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো প্রথমে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন বলে দাও, এক্সটেনশন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন। এই এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে তিনটা কথা, মানে তিন কথা। এটা হতে পারে অ্যাডভার্ব, এটা হতে পারে অ্যাডভার্ব, সরি এটা হতে পারে অবজেক্ট,
হতে পারে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল মানে কি? অ্যাডভার্বিয়াল মানে হলো তথা, এটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। ছোট্ট করে লেখা রাখতে হবে। তথা মানে অ্যাডভার্বিয়াল মানে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আরেকটা হলো অথবা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন। আমরা বলে ফেলবো না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে তিনটা কথা, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট কি প্রথম কথা? স্যার ওই যে অ্যাডভার্বিয়াল লেখছেন তথা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপরে আচ্ছা, উই প্লে ফুটবল, খেয়াল করো সাবজেক্ট কি? উই, আচ্ছা সাবজেক্ট কাকে বলে একজন যদি কনফিডেন্টলি জানা থাকে বলো। তো যে বাক্যে ক্রিয়া সম্পন্ন স্যার বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাই হচ্ছে সাবজেক্ট। ক্রিয়ার কাজটি সে সম্পাদন করবে কিনা? জি স্যার, করবে। আচ্ছা, তাহলে এবার বলো উই প্লে ফুটবল। ফুটবল, উই কি? সাবজেক্ট। সে ক্রিয়ার কাজটা সম্পাদন করছে। কিন্তু যদি বলি ফুটবল is played by us, এবার বলো এই বাক্যের সাবজেক্ট কি? ফুটবল। উই। এই বাক্যে কি উই আছে নাকি? আস ফুটবল, ফুটবল এই বাক্যে সাবজেক্ট। ফুটবল হবে স্যার, ফুটবল। স্যার ফুটবল হবে। ফুটবল। ফুটবল কি ক্রিয়ার কাজ সম্পাদন করছে? ফুটবল কি স্যার আমাদেরকে খেলেছে? বাক্যকে যখন আমরা কি বা কাকে দিয়ে জিজ্ঞেস করব, যে উত্তর পাওয়া যাবে সেটাই তো সাবজেক্ট। সম্পাদন করেছে কি ফুটবল? না স্যার, তাহলে ক্রিয়াটা সম্পাদন হয়েছে। এখানে ফুটবল খেলা সম্পর্কে বলা হচ্ছে। স্যার একটু আগে একজন ভাইয়া বলছিল যে মানে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে ওটাকে হচ্ছে সাবজেক্ট বলা হয়। ক্রিয়ার কাজ সম্পাদন করতে হবে না? ওকে, থ্যাংক ইউ, লিখো। তাহলে এটা হলো সাবজেক্ট। তাহলে ঘটনা কি লিখো। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। এটি ক্রিয়ার কাজ সম্পাদন করুক বা নাও করুক, না করুক। লিখো, লিখো বাক্যে, বাক্যে লেখা রাখো, সুন্দর করে লিখো। বাক্যে যাকে উদ্দেশ্য করে, বাক্যে যাকে উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে, অথবা যার সম্পর্কে। যাকে উদ্দেশ্য বা কেন্দ্র করে, কেন্দ্র আর উদ্দেশ্য, বাক্যে বাক্যে যাকে উদ্দেশ্য করে অথবা যার সম্পর্কে কোনো কিছু বলা হয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাই সাবজেক্ট। বাক্যে যাকে উদ্দেশ্য করে এবং যার সম্পর্কে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাই সাবজেক্ট। তাহলে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। এবার পাশে লেখা রাখো, এটি ক্রিয়ার কাজ সম্পাদন করতে পারে আবার নাও করতে পারে। এখানে উই সম্পর্কে বলা হয়েছে, উই এর পরিচয় দেওয়া হয়েছে, উই সম্পর্কে বলা হয়েছে উই প্লে ফুটবল। এখানে ফুটবলের সম্পর্কে বলা হয়েছে ফুটবল ইজ প্লেড বাই আস। তাহলে বাক্যে, বাক্যে কি বললাম? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। এটি ক্রিয়ার কাজ সম্পাদন করুক বা নাও, এটা ক্রিয়ার কাজ সম্পাদন করতেও পারে বা নাও করতে পারে।
আচ্ছা, আর লেখা রাখো কে বা কারা প্রশ্ন দিচ্ছে বাংলায়। আচ্ছা, এটা হলো বাংলায় হলো এটাকে বলা হয় কি বলো, কর্তৃকারক। বলো বাংলায় কি কর্তৃকারক? সাধারণত সাধারণত কে বা কারা প্রশ্ন উত্তরে। এর উত্তরে করে শোনো একজন। বাক্যে যাকে উদ্দেশ্য করে বা কেন্দ্র করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট। এটি ক্রিয়ার কাজ সম্পূর্ণ করতেও পারে, নাও পারে। বাংলায় কর্তৃকারক সাধারণত কে বা কারা প্রশ্নের উত্তরে। দাঁড়াও, থামে দাঁড়াও। বাংলায় হলো সাবজেক্ট, বাংলায় কর্তৃকারক, অর্থাৎ সাবজেক্টের বাংলা হলো কি বলো, কর্তৃকারক। সাধারণত কে বা কারা প্রশ্ন উত্তরে আমরা এটা পাই। সাধারণত কে বা কারা প্রশ্ন উত্তরে কর্তৃকারক বা সাবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, হু হুম হু প্রশ্ন উত্তরে। তাহলে এটা হলো ক্রিয়ার কাজ সম্পাদন করতে পারে, আবার নাও করতে পারে। আচ্ছা, তারপরে গেল। তাহলে বলো প্রথমে একটা বাক্যের ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার কয়টা? মৌলিক স্ট্রাকচারটা কি? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে এক্সটেনশন। যত বাক্য লেখা হয়েছে এই পৃথিবীতে প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে যা আছে এক্সটেনশন। এক্সটেনশন মানে তিন কথা। এক্সটেনশন মানে কয় কথা? তিন কথা। কি কি? এক নম্বরে হলো অবজেক্ট, দ্বিতীয়ত হলো অ্যাডভার্বিয়াল, তিন নম্বরে হলো কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা স্টেপ 42 তে যাব। স্টেপ 42 ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট প্রসঙ্গ। স্টেপ 42 ট্রানজিটিভ, TRANSITIV, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট প্রসঙ্গ। ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট। জেনি আপু আপনার আনমিউট করা। ভার্বকে হোয়াট অবলিক হোম প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। লিখো, সুন্দর করে লিখো। যে ভার্বকে হোয়াট অবলিক হোম কি কাকে, যে ভার্বকে হোয়াট অবলিক হোম কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। যে ভার্বকে হোয়াট অবলিক হোম প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব যায়। সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, উত্তরটি অবজেক্ট বা কর্মকারক। সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, উত্তরটি অবজেক্ট বা কর্মকারক। কর্মকারক এখানে লেখেন, উত্তরটি অবজেক্ট লেখা থাকে, কর্মকারক নিচে লিখতেছে। ইংরেজি অবজেক্ট বাংলা ব্যাকরণে ইংরেজি অবজেক্ট কর্মকারক, না কর্মকারক কাটিয়ে দিয়েছি আমি। ইংরেজি অবজেক্ট বাংলা ব্যাকরণে আচ্ছা, এক নম্বরে কর্মকারক, দুই নম্বরে সম্প্রদান কারক। সম্প্রদান কারক লেখা রাখো, সম্প্রদান কারকের নিচে লেখা রাখো অধুনা লুপ্ত। সম্প্রদান কারক এখন নাই বললেই চলে,
অধুনা লুপ্ত, অধুনা লুপ্ত। জানা রাখলাম সম্প্রদান কারক নাই। বাংলায় কর্মকারক বা সম্প্রদান কারক হতে পারে। অধুনা লুপ্ত অথবা বিলুপ্তির পথে, জেনে লিখো। অধুনা লুপ্ত, স্যার এটা অধুনা লুপ্ত। বিলুপ্তির পথে, বিলুপ্তির পথে। মানে সম্প্রদান কারক এখন কিসের পথে বলো? বিলুপ্তির পথে স্যার। করে শোনো। স্টেপ 42 ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট প্রসঙ্গ। যে ভার্বকে হোয়াট, হুম প্রশ্ন করে বা কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সে ভার্বটি ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, উত্তরটি অবজেক্ট। ইংরেজি অবজেক্ট, বাংলা ব্যাকরণে এক কর্মকারক, দুই সম্প্রদান কারক। সম্প্রদান কারকের ব্র্যাকেটে অধুনা লুপ্ত বা বিলুপ্তির পথে হতে পারে, এই দুইটা হতে পারে, তাই না? আচ্ছা, অবজেক্ট বা কর্মকারক লিখো। অবজেক্ট ব্র্যাকেটে কর্মকারক কি প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার। অবজেক্ট বা কর্মকারক প্রধানত দুই প্রকার। এক নম্বরে হলো ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এটা হলো মুখ্য কর্ম, মুখ্য কর্ম, মুখ্য বা বস্তুবাচক কর্ম। মুখ্য বানান রস্যকানা দীর্ঘকার কমেন্ট বক্সে লিখো। বস্তুবাচক কর্ম। হোয়াট প্রশ্ন উত্তরে, WHAT হোয়াট প্রশ্নের উত্তরে। দুই নম্বরে হলো ইনডিরেক্ট, গৌণ কর্ম, গৌণ বা ব্যক্তিবাচক। এটা হলো WH1 হোম প্রশ্নের উত্তরে। একটা হলো কি প্রশ্ন উত্তরে, একটা হলো কাকে প্রশ্নের উত্তরে। মুখ্য বানান রস্য উকার না দীর্ঘ উকার? একজন বলতে পারবা? স্যার দীর্ঘকার। দীর্ঘকার হবে স্যার, রস্যকার, দীর্ঘকার। রস্যকার হবে। দীর্ঘ উকার দ্বারা থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এই দীর্ঘ উকার দিয়া লাল কলম দিয়ে এভাবে কাটবা, কাইটটা উপরে লিখবা ম রস্য উকার, মুখ্য কর্ম। কারণ এটা মুখ থেকে মুখ্য, প্রাইস, প্রাইম। তাহলে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। বিশেষভাবে মনে রাখবো, লেখা রাখো, বিশেষভাবে মনে রাখবো, বিশেষ ভাবে মনে রাখবো, বিশেষভাবে মনে রাখবো। বিশেষভাবে মনে রাখবো যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে, যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি ব্যক্তি বস্তু যাই হোক, সেটি ব্যক্তি বস্তু যাই হোক,
ডিরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য হবে। হিসেবে গণ্য হবে। যদি বাক্যে একটি অবজেক্ট, একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি ব্যক্তিবস্তু যাই হোক ডিরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য হবে। সোর্স লেখা রেখো, অক্সফোর্ড, কেমব্রিজ, কলিন্স সবগুলাতে আছে। সোর্স দিয়ে রেখো। এটা যদি কেউ দ্বিমত পোষণ করে সোর্স হিসাবে লেখা রাখো অক্সফোর্ড, অক্সফোর্ডে আছে এই কথা, অক্সফোর্ডে উদাহরণ আছে, কেমব্রিজে আছে, কলিন্স সেন্টার ডিকশনারিতে এটা রেফারেন্স আছে। সোর্স। 2 নম্বরে আচ্ছা, ইংরেজি বাক্যে প্রিপজিশনের পরে, ইংরেজি বাক্যে ডিকশনারিটা অক্সফোর্ড, কেমব্রিজ, কলিন্স, কলিন্স নাম শুনছে, একটা ডিকশনারি আছে কলিন্স। ইংরেজি বাক্যে প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে যে নাউন, নাউন ফ্রেজ বা নাউন প্লেস বসে, যে নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ, নাউন ক্লজ বসে। ইংরেজি বাক্যে প্রিপজিশনের পরে যে নাউন, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বসে সেটিকে প্রিপজিশনাল অবজেক্ট বলা হয়। সেটিকে প্রিপজিশনাল সেটিকে প্রিপজিশনাল অবজেক্ট বলা হয়। ওকে, এছাড়াও আমরা স্টেপ 23 এ পড়েছি। এছাড়াও আমরা স্টেপ 23 এ পড়েছি সাবজেক্ট এবং অবজেক্ট স্থলে, সাবজেক্ট এবং অবজেক্ট এর স্থলে নাউন, প্রোনাউন, জিরান, নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে। এছাড়াও আমরা স্টেপ 23 এ পড়েছি সাবজেক্ট এবং অবজেক্টিভ স্থলে, সাবজেক্ট এবং অবজেক্টিভ স্থলে, সাবজেক্ট এবং অবজেক্টিভ স্থলে নাউন, প্রোনাউন, জিরান, নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে। আর ভয়েস অধ্যায়ে বলা হয়েছে, ভয়েস অধ্যায়ে বলা হয়েছে যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট থাকে, যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট থাকে শুধু সে বাক্যেরই প্যাসিভ হওয়া সম্ভব।
যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট থাকে শুধু সেই বাক্যেরই প্যাসিভ করা সম্ভব। কারণ কারণ কি বলতো, একটি ভয়েসের সাবজেক্ট কি হয় বলতো? অবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। প্যাসিভ ভয়েসের অবজেক্ট একটি ভয়েসের কি হয়? সাবজেক্ট। তাহলে বোঝা গেল যে কারণ প্যাসিভ ভয়েসের অবজেক্ট একটি ভয়েসের সাবজেক্ট হয়। অবজেক্ট থাকলে তো প্যাসিভ করা সম্ভব, সাবজেক্ট অবজেক্ট নাইলে হবে না। ওকে, পরে শোনো। অবজেক্ট কর্মকারক প্রধানত দুই প্রকার। এক, মুখ্য কর্ম বা বস্তুগত উত্তরে পাওয়া যায় না, উত্তরে ইনডাইরেক্ট গৌণ বা ব্যক্তিগত কর্ম। এই কথা শোনা যাচ্ছে না, কে বলতেছো? আরেকজন। স্যার আমি তাসনিয়া পড়ি। পড়ো, হ্যাঁ। বিশেষভাবে মনে রাখবো, যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি ব্যক্তি, বস্তু যাই হোক ডিরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য হবে। ইংরেজি বাক্যে প্রিপোজিশনের পর যে নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ বসে সেটি প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়। এছাড়াও আমরা স্টেপ 23 তে পড়েছি সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। স্যার স্যার মানে বুঝতে পারিনি স্যার। আরেকবার বলো কি? নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, জিরান, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ বসে। আচ্ছা, তারপর ভয়েস অধ্যায়ে বলা হয়েছে যদি বাক্যে ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট থাকে শুধু সেই বাক্যই প্যাসিভ করা সম্ভব। আচ্ছা, তাহলে বাক্যে নাও সাবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে নাউন বসে, জিরান বসে, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ বসে। ওকে, উদাহরণটা খেয়াল করো। তিনি আমাদেরকে কিছু খাবার দিলেন। প্রশ্ন করো, কি দিলেন, কাকে দিলেন, কি বা কাকে প্রশ্নের উত্তর পাওয়া গেলে এটার নাম সকর্মক। এটার নাম সকর্মক, সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। এবং এটাকে ইংরেজিতে বলা হয়, এটাকে আবার বলা হয় বাংলায়, এটাকে আমরা দ্বিকর্মকও বলতে পারি, দ্বিকর্মক ক্রিয়া। ইংরেজিতে এটাকে কি বলতে পারি আমরা? বলো দ্বিকর্মক। বলো কি বলা যাবে? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া কেন বলা যাবে? কারণ দুইটা প্রশ্নের উত্তরই পাওয়া গেল। যদি কি বা কাকে যে কোনো একটা পাইলে কিন্তু আমরা সকর্মক বলি। দুইটা পাওয়া গেল সকর্মক বলতে পারি, সমস্যা নাই। কিন্তু যেহেতু দুইটাই পাওয়া গেল তাই এজন্য এটাকে আমরা কি বলতে পারি? দ্বিকর্মক ক্রিয়া। তিনি আমাদেরকে কিছু খাবার দিলেন। He gave me some food. He gave me some food. He gave us, হ্যাঁ। He gave us some food. He gave us, তিনি দিলেন। কাকে দিলেন? He gave us, কাকে দিলেন? কাকে? us, আমাদেরকে। এটা হলো ডিরেক্ট অবজেক্ট। He gave, প্রশ্ন করো WHOM, whom, কাকে দিলেন? এটা হলো ডিরেক্ট, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। কাকে প্রশ্ন উত্তরে? ইনডিরেক্ট অবজেক্ট। হোয়াট, কি দিলেন? এটা হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট। অতএব এটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। চাইলে তুমি এটাকে, যেহেতু দুইটা অবজেক্টই আছে, দ্বিকর্মক ক্রিয়া ইংলিশ হলো ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ ভার্ব। অতএব বাংলা বাক্যে কিছু খাবার হলো মুখ্য কর্ম, আর এটা হলো গৌণ কর্ম।
এবং এই বাক্যের পেসিভ করা সম্ভব। পেসিভ হলো we were given some food, we were given some food by him, অথবা some food was given to us by him. স্যার এটা ফার্স্ট টেন্স কেন হলো? Gave us a GAV gave। ট্রান্সিটিভ ভার্বের নিচে কি ডাই ট্রানজিটিভ? হ্যাঁ, ডাই ট্রানজিটিভ। বিকর্ম ক্রিয়াকে ইংলিশ আমরা কি বলতে পারি বলো? ডাই ট্রানজিটিভ। স্যার যখন আমরা বাংলা থেকে যখন ইংলিশে নিয়ে আসলাম তখন এটা ফার্স্ট টেন্স হচ্ছে কেন সেটা জিজ্ঞেস করছি আমি। কোন টেন্স আছে বলো তো? বাংলায় কোন টেন্স? আমার কাছে প্রেজেন্ট মনে হচ্ছে কেন স্যার এটা? খাবার দিলেন, জি খাবার দিলেন, তিনি খাবার দেন, এটা হলো প্রেজেন্ট টেন্স। আর খাবার দিলেন অতীতকালের কাজ, ফোনে সমস্যা করতেছে, মাথা ব্যথা করতেছে। এটা পাস্ট টেন্স। আচ্ছা দাঁড়াও, আমি আবার আরেকজন টুটা কেন হলো স্যার? টুটার কোনো ডেফিনিশন আছে কি স্যার? আমি ব্যাখ্যা বলার প্রশ্ন করার দরকার নাই। যারা আনমিউট আছে আমি একটু সতর্ক। শফিকুল ইসলাম মিউট। এই যে দেখবো যে এখন একজনকে রিমুভ করে দিচ্ছি, দেখবো যে মোটামুটি শান্ত থাকবে, আনকনশিয়াস আনমিউট হবে না কেউ। উই ওয়ার গিভেন সাম ফুড বাই হিম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, তিনি আমাদেরকে কিছু খাবার দিলেন। হি গেভ মি সাম ফুড। গভীর মনোযোগ, কেউ সমস্যা হলে রেকর্ডিংটা আরেকবার দেখবা। কি দিলেন? খাবার। কাকে দিলেন? আমাদেরকে। কি প্রশ্ন উত্তরে মুখ্য কর্ম ইংলিশে হয় ডিরেক্ট অবজেক্ট। কাকে প্রশ্ন উত্তরে গৌণ কর্ম ইংলিশে হয় ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচকটা ইনডিরেক্ট, বস্তুবাচকটা ডিরেক্ট। কিবা কাকে প্রশ্নের উত্তর পাইলে এটাকে আমরা সকর্ম ক্রিয়া বলতে পারি। যদি দুটা প্রশ্নের উত্তর পাই, দুটি উত্তর পেলে মানে কি? অর্থাৎ দুটিরই উত্তর পেলে, কি এবং কাকে দুটির উত্তর পেলে এটার নাম হয় দ্বিকর্মক ক্রিয়া। ইংলিশে দ্বিকর্মক ক্রিয়াকে বলা হয় ডাই ট্রানজিটিভ ভার্ব। তো ডাই ট্রানজিটিভ ভার্ব কি? তোমার দ্বিকর্মক ক্রিয়া দুইটা অবজেক্ট পাওয়া গেলেই। তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় উই ওয়ার গিভেন সাম ফুড বাই হিম। তো নিচে লেখা রাখো, অ্যাক্টিভ ভয়েসের ডবল অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। অ্যাক্টিভ ভয়েসের ডবল অবজেক্ট, এই যে দুইটা অবজেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েসের ডবল অবজেক্ট থাকলে নিচে লেখা রাখো, অ্যাক্টিভ ভয়েসের ডবল অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। অ্যাক্টিভ ভয়েসের ডবল অবজেক্ট থাকলে যে কোনো একটি কাকে বলো অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। তবে ব্যক্তিবাচককে সাবজেক্ট করা সুবিধাজনক। অর্থাৎ আমরা যদি ব্যক্তিবাচকটাকে সাবজেক্ট করি তাহলে সুবিধাজনক, মানে অর্থাৎ প্রথমটাকে ব্যক্তিবাচককে সাবজেক্ট করা সুবিধাজনক। স্যার প্রথম লাইনটা লিখতে পারি নাই স্যার। একটি অবজেক্টের ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টের প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যায়। স্যার ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলার যে ক্রিয়াগুলো এগুলো একটু লিখে দিবেন। পুরো প্রশ্ন আমার লেখা শেষ হয়নি, একটু পজ দাও। পুরো অংশটা একটু পড়ে শোনাও, আমি একটু কাজ করতেছি। হচ্ছে কি এবার ওকে, এবার কথা কি, এবার লেখা রাখো লাল কালি দিয়া, অ্যাক্টিভ ভয়েসের ইনডিরেক্ট অবজেক্টের সাথে। আচ্ছা,
মনে রাখবো ইনডিরেক্ট অবজেক্টের সাথে টু বা ফর যুক্ত করে। ইনডিরেক্ট অবজেক্ট এর সাথে টু বা ফর যুক্ত করে, টু বা ফর যুক্ত করে ডিরেক্ট অবজেক্টের পরে বসানো যায়। ডিরেক্ট অবজেক্ট এর পরে বসানো যায়। ইনডিরেক্ট অবজেক্টের সাথে টু বা ফর যুক্ত করে ডিরেক্ট অবজেক্টের পরে বসানো যায়। ইনডিরেক্ট অবজেক্টের সাথে টু বা ফর যুক্ত করে ডিরেক্ট অবজেক্টের পরে বসানো যায়। যেমন কত নম্বর উদাহরণ হবে একটু বলো? 505 505 he told a story, sorry, he told me a story. He told me a story. Me or a story. He told me a story. He told me a story. তাহলে এটা কি হবে? এটা হলো, আমরা জানি এটার নাম হলো ইনডিরেক্ট অবজেক্ট। এখানে যার যত স্পষ্টতা থাকবে তুমি তত ইংলিশে কাঁচা থাকবা, এটা হলো চূড়ান্ত কথা। এটার নাম হলো ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, অথবা বা এটা যদি আমরা ঘুরে লিখি তাহলে হি টোল্ড আ স্টোরি টু মি। Bring me a pen. 506. Bring me a pen. Bring me a pen. তাহলে এটা হবে bring, bring, bring a pen for me. For me. অর্থাৎ টু মি আর ফর মি কখন বসাবো কোনো ঝামেলা নাই। যে আনমিউট করছে তাকে একটু শাস্তি দিয়ে দাঁড়াও। স্যার আমরা প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব আসে, ফাইনাইট ভার্ব আসে। এখানে কিন্তু 506 কিন্তু প্রথমে ভার্ব আসছে না? হ্যাঁ প্রথমে, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট এখানে উজ্জ্বল আছে। সাবজেক্ট এখানে উজ্জ্বল আছে, ইউ ব্রিং মি এ পেন, বুঝছো কিনা? তো এরকম কথা। এরপর দেখো আরো উদাহরণ দেখো, কত নম্বর? তাহলে দুইটা বুঝছো আলাদা আশা করি। I don't know where he lives. ফর আর টু কখন বসে সেটা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, টু আর ফর এর কোনো কাজ নাই। ফর এর অর্থ যদি জন্ম হইলে টু হইলো প্রতি, সে আমাকে বললো, আর কোন টু তো সমস্যা নেই। জন্ম অর্থ যদি স্পষ্ট হয় তাহলে সে আমার জন্য একটা কলম নিয়ে আসলো। জন্ম হইলে ফর দিবা, আর কিছু নেই। আচ্ছা, তারপরে লিখো, যেমন ধরো কত? 507 507 I don't know, I don't know WHRE where he lives. Where he lives. আর এটা হলো I know when he will come. When he will come. In the two sentences, এই দুইটা বাক্যে খেয়াল করে দেখো, এই কথা আমরা আগেও ধারণা নিচ্ছি, আবারও ক্লিয়ার করতে চাই। I don't know, আমি জানি না। এই প্রশ্নটা কি আমরা where when দেখে অ্যাডভার্বিয়াল বলে ফেলবো, নাকি এই জায়গায় প্রশ্ন করব কি জানি না? কি আমি জানি, কি জানি, কি বা কাকে প্রশ্ন করলাম? অর্থাৎ কি প্রশ্ন করার কারণে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। এটা হয়ে গেল, এই দুটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট, এবং অবজেক্টের স্থলে নাউন
clause. Noun clause. পাঁচশত আট 508. The teacher, the TEACHR, the teacher gave the class a tough, TOUGH, tough assignment. MENT, assignment, ঠিক করে লিখো। The teacher gave the class a tough assignment. আচ্ছা, the teacher এটা হলো সাবজেক্ট, gave হলো প্রশ্ন করো কাকে দিল, the class কি দিল, a tough assignment, অতএব এটা হবে indirect object, indirect object, এটা হবে direct object. The teacher gave the class, অতএব এটা ভার্বের নাম হলো ট্রানজিটিভ ভার্ব। The teacher gave the class a tough assignment, এবং অতএব এখানে বলবো যে ক্লাস ইনডিরেক্ট ব্যক্তিবাচক হয়। ক্লাস কি ব্যক্তিবাচক? হ্যাঁ, এটা ক্লাস ব্যক্তিবাচক, কারণ এখানে ক্লাসকে ব্যক্তি রূপ, মানে ক্লাসের চেয়ার টেবিলকে তো আর দেয় নাই, মানে ক্লাস মানে স্টুডেন্টকে দেওয়া হয়েছে। 509 নম্বর দেখো। আচ্ছা, এটা বলে রাখি তাহলে এই বাক্যের মধ্যে, এই বাক্যে দ্য টিচার, দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, এগুলো হলো নাউন ফ্রেজ। কারোর কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, না স্যার। 509 এবার দেখি। পাঁচশো 509. I saw Mr. Jaman. I saw Mr. Zaman. স্যার তাহলে নাউন ফ্রেজ হচ্ছে একটা ডিটারমিনার আর নাউন মিলিয়ে? সাবজেক্ট যেই জায়গায় নাউন বসে সেই জায়গায় নাউন ফ্রেজ বসে। ডিটারমিনার নাউন মিলা বলি নাই আমি। সাবজেক্টের স্থলে অবজেক্টের স্থলে এই যে 10 জায়গায় নাউন বসে, 10 জায়গায় একাধিক শব্দ থাকলে নাউন ফ্রেজ। 23 নম্বর স্টেপ ভালো করে পড়ো। বাক্যে একটি 23 নম্বর স্টেপে যাদের গলদ আছে তোমরা পুরো ক্লাসে দেখবে যে আমারে বোঝাইবে। আবার এই যে 41 থেকে 45 কালকের ক্লাস যাদের মিস করবা দেখবে যে বারবার শুধু প্রশ্ন করতেছো, আর আমি বারবার বলবো যে 41, 43, 44 এগুলো দেখে আসো। আই স মিস্টার জামান এই বাক্যে। আচ্ছা, এখানে মিস্টার জামান, এখানে মিস্টার জামান 1 নম্বরে লেখা রাখবে। এই বাক্যে মিস্টার জামান ডিরেক্ট অবজেক্ট, 2 নম্বরে ইনডিরেক্ট অবজেক্ট, 3 নম্বরে ছিল কমপ্লিমেন্ট। এরপরে লিখো 510। হোয়াট ইজ মিস্টার জামান? হোয়াট ইজ মিস্টার জামান? এই বাক্যে এখানে 1 নম্বরে হোয়াট শব্দটি লেখা রাখবে। হোয়াট শব্দটি প্রশ্নটা লেখা রাখবে। সাবজেক্ট, 2 নম্বরে ডিরেক্ট অবজেক্ট, 3 নম্বরে ইনডিরেক্ট অবজেক্ট। 511। What did you tell her? What did you tell her? আন্ডারলাইন করা। সাবজেক্ট,
ডিরেক্ট অবজেক্ট, 3 নম্বরে ইনডিরেক্ট অবজেক্ট। WHOM, whom do you like most? এখানে হোম শব্দটা সাবজেক্ট, 2 নম্বরে অবজেক্ট, সরি ডিরেক্ট অবজেক্ট, 3 নম্বরে ইনডিরেক্ট অবজেক্ট। আনসার করে ফেলো। আগামীকাল শুরু হবে স্টেপ কত থেকে? 43। এই জন্য আজকে টানলাম না, কালকে সকাল থেকে শুরু করবো। স্টেপ 43। স্টেপ 43 তে হবে ইনট্রানজিটিভ ভার্ব এবং অ্যাডভার্বিয়াল প্রসঙ্গ। ইনট্রানজিটিভ ভার্ব এবং অ্যাডভার্বিয়াল প্রসঙ্গ। বাসায় অতিরিক্ত পড়া থাকবে। কেউ যদি ভালো বুঝতে চাও, কারক অধ্যায় নোটিশটা কে দিবা কালকে? কালকের ক্লাস শুরু করব একটু আমি 2টা ব্যালেন্স করতেছি। কারোর তো অনেকে আবার রিকোয়েস্ট করে স্যার একটা না ঘর সংসার সামলাইয়া সকালে ওঠা অনেকের জন্য কঠিন হয়, এই জন্য আমি একটু ব্যালেন্স করে দিচ্ছি। কালকে 6টা 15 আর শুরু হবে 6টা 30। নোটিশটা কে দিবা? একজন দায়িত্ব নাও তো, নোটিশটা কে দিতে পারবে? বলবা যে স্টেপ 43 থেকে শুরু হবে। আচ্ছা ঠিক আছে, মিস করলে ভোগান্তিতে পড়বেন। কারক অধ্যায়টা বাংলায় দেখে আসবেন। 6টা 15 লিঙ্ক, 6টা 30 ক্লাস শুরু। কোনো মতে যেন ক্লাস মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ 2টা দিয়ে রেখো। হ্যাঁ, আচ্ছা। এ যাবৎকালে যত ক্লাস নিয়েছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো কালকেরটা, এবং গত 23 নম্বর স্টেপ যেটা নিয়েছি সেটা। I saw Mr. Jaman. আমি মিস্টার জামানকে দেখলাম। কমেন্ট বক্সে লিখো এটা কি হবে? কমেন্ট বক্স। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক উত্তর। ওকে, এটা আনসার হবে এ নম্বর, এটা ডিরেক্ট অবজেক্ট। কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে নাকি? না স্যার, নাই। What is Mr. Jaman? What is Mr. Jaman? তাহলে হোয়াট ইজ মিস্টার জামান, এই বাক্যে হোয়াট কি? উত্তর হলো সাবজেক্ট। হোয়াট ডিড ইউ টেল হার, এই বাক্যে হোয়াট হলো, ইউ হলো সাবজেক্ট, হোয়াট শব্দটা হলো ডিরেক্ট অবজেক্ট। হুম ডু ইউ লাইক মোস্ট, ইউটা হলো সাবজেক্ট, আর হোম শব্দটা হলো ডিরেক্ট অবজেক্ট। ক্লাস এ পর্যন্তই। কোনো প্রশ্ন না থাকলে বলতে পারো। ক্লোজ। কোনো প্রশ্ন? স্যার 509 তে বলেন আই স মিস্টার জামান, এটা স্যার ডিরেক্ট বলো, ইনডিরেক্ট দিছো? ইনডিরেক্ট হওয়ার কথা না। এই তো তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই যে দেখো, নিয়ম না পড়ে আসলে যা হয়। নিয়মের মধ্যে একজন পড়ে শোনাও, নিয়মটা কি লিখছি? একজন পড়ে শোনাও। বাক্যে যদি একটি সাবজেক্ট থাকে, একটি অবজেক্ট থাকে, তখন সেটা ডিরেক্ট অবজেক্ট হয়। কি বস্তু কততে লেখা আছে স্পষ্ট করে বলো, নিয়মটা কি স্পষ্ট করে পড়ে শোনাও। বিশেষ দ্রষ্টব্য
যদি বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি ব্যক্তি বস্তু যাই হোক ডিরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য হবে। তো আরো সচেতন হইবা, ঠিক আছে? আরো বি অ্যালার্ট। নিয়ম পড়ে 512 নাম্বারটার অর্থ কি হবে স্যার একটু বলেন তো? লাইক মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো? প্রশ্ন করো, আমি ধমক টমক দিলেও লাভ আছে। এই যে প্রশ্ন করছো তুমি আর জীবনেও বলবা না, আমি শিওর। আর কারো কোনো সংশয়, কনফিউশন? স্যার 512 তে কি স্যার একটা অবজেক্ট আছে সেজন্য ডিরেক্ট অবজেক্ট? সেজন্য ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ। স্যার 510 হোয়াট ইজ মিস্টার জামান, এটা একটু আগে 39 নম্বর স্টেপে পড়ে আসছো। যদি সংশয় থাকে স্টেপ 39 মনোযোগ দিয়ে পড়ো। হোয়াট শব্দটি বাক্যের সাবজেক্ট হতে পারে, লেখা আছে না সেখানে? বলো আছে কিনা? আর কি সমস্যা? 508 কি হলো আবার? 508 কি লিখছি? The teacher gives the class of task assignment. A staff assignment. The teacher gave দিলেন, কাকে দিলেন, কি দিলেন? স্যার 511 নম্বরটা একটু বলবেন। 511 নম্বর কি? এই বাক্যের সাবজেক্ট হলো you told her what. এটা হলো you told her what. তাহলে এই বাক্যে you হলো সাবজেক্ট, tell হলো ভার্ব, her হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর what হলো ডিরেক্ট অবজেক্ট। what এই বাক্যের সাবজেক্ট নয়। অ্যাসার্টিভ করে ফেলো তাহলে বুঝতে পারবে। স্যার 512 তে ইনডিরেক্ট অবজেক্ট কোনটা হবে? ইনডিরেক্ট অবজেক্ট নাই এখানে, একটা মাত্র অবজেক্ট আছে তাই ডিরেক্ট। দেখে লেখা রেখো একটি মাত্র অবজেক্ট আছে, না বুঝলে লেখা রেখো। পাশে আবার লেখা রেখো এখানে আই সো মিস্টার জামান, কেন? একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট। স্যার 512টার অর্থ কি হবে? তুমি কাকে বেশি পছন্দ করো? whom do you like most? তুমি কাকে বেশি পছন্দ করো? স্যার এর আগে স্যার যদি দিতেন। কি দেব স্যার? ওই যে প্রশ্নগুলোর অ্যানসার সহ স্যার পিডিএফটা আর কি স্যার। কোন প্রশ্ন আনসার? এর আগের পরীক্ষাটা স্যার, গত পরীক্ষাটা। পরীক্ষার মধ্যে তো আনসার দিয়ে দিছেন না সাথে সাথে? জি স্যার, ওটা প্রিজার্ভ করা যায় না পরবর্তীতে পড়ার জন্য স্যার, মানে একটু এটা থাকলে ভালো হতো। একসাথে নিয়ে নিবি আর স্ক্রিনশট দিয়ে রাখবা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, শুনতে পাচ্ছেন? বলো। হি টোল্ড মি এ স্টোরি টু মি, এটাতে কি স্যার দুইটাই প্যাসিভ, মানে দুই ধরনের প্যাসিভ করা যাবে? হি টোল্ড মি এ স্টোরি টু মি কেন কি? হি টোল্ড এ স্টোরি টু মি, টোল্ড মি এ স্টোরি। হ্যাঁ, দুইটারই দুই কোনো একটা অবজেক্ট নিতে পারবা। ডবল অবজেক্ট থাকলে যে কোনোটাকে নিতে পারবো। আই ওয়াজ টোল্ড, হ্যাঁ তুমি দিয়ে করা যাবে না। আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম, আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম। না না, সেটা না স্যার, সেন্টেন্সটা থাকতে পারে প্রশ্ন এরকম যে হি টোল্ড এ স্টোরি টু মি, এটাতে কি স্যার টু মি দিয়ে কি টু মিটাকে সাবজেক্ট হিসেবে ধরে কি করা যাবে কিনা? না, টুটা বাদ। আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম, বুঝছো? টুটা এখানে আসবে না। হ্যাঁ জি স্যার। স্যার 510 এ মিস্টার জামান সাবজেক্ট হলো না কেন? 510 মিস্টার জামান সাবজেক্ট হবে কেন? সাবজেক্ট কি ইজ এর পরে থাকে? এটা তো অক্সিলিয়ারি ভার্ব না, দিস ইজ মূল ভার্ব। আমি কেন লেখা আছে হোয়াট এবং হু নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে, এটা অক্সিলিয়ারি ভার্ব না, এটা হলো মূল ভার্ব। আর এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, বুঝছো কিনা? এই বাক্যের সাবজেক্ট হলো ইউ। কালকে বুঝবা এটা হোয়াট ইজ মিস্টার জামান, এই জামানকে বলা হবে কমপ্লিমেন্ট। লেখা রাখো আপাতত কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট না। এটার নাম কি বলো? কমপ্লিমেন্ট। আপাতত লেখা রাখো কমপ্লিমেন্ট। স্যার 507 নম্বরের প্যাসিভটা করে দেবেন একটু? কি 507? আই ডোন্ট নো হোয়ার হি লিভস। So where he lives is unknown to me, is not known to me. Where he lives is not known to me. ক্লজটা সামনে নিয়ে আসবো। হ্যাঁ, পুরো ক্লজ মানে কি অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। হ্যাঁ বলো স্যার। তাহলে আই ডোন্ট নো হোয়ার হি লিভস, এগুলো তো অবজেক্ট, নাউন ক্লজ। স্যার এটা কি তাহলে ডিরেক্ট অবজেক্ট স্যার?
I don't know where he lives. হ্যাঁ, একটা মাত্র অবজেক্ট থাকলে ডিরেক্ট অবজেক্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রাস্তার দুই ধারে গাছ আছে, এখানে ইস হবে, এভরি হবে না বোথ হবে? কোনটা বোথ দিলে বোথ সাইডস দিবা, ইচ দিলে ইচ সাইড দিবা, সমস্যা কি? কি সমস্যা বুঝছো কিনা? বোথ দিলে সাইডস আর ইচ দিলে সাইড।